রবিবার সারাদিন ভিডিও বানাইনি, তবে রাত্রিবেলায় আর ক্যামেরাটা অন না করে পারলাম না, কারণ এখন হঠাৎ করেই আমাদের একটু খাওয়া দাওয়ার প্ল্যান হয়েছে আর কি। রাত্রিবেলায় আমি এমনিতেও জানোই তো অনেকবারই বলেছি যে রবিবার দিনকে আমরা একটু বাইরে বেরোই, তো বাইরে একটু সেরকম খাওয়া দাওয়া হয় বলে বাড়িতে তো সেরকম রান্নাবান্না রাখি না। তো আজকেই বলেছিলাম যে বাইরে থেকে একটু খাবার এনে খাবো। সঞ্জয় কিছুদিন ধরে বলছে আমাদের এখানে একটা দোকানে এই বেবি নানগুলো খুব সুন্দর নাকি করছে, তো সঞ্জয় বললো একদিন ট্রাই করতে হবে। আনলাম ঠিক আছে, তাহলে আজকেই হয়ে যাক। তো সেই জন্য ওই আলুর পরোটা, আর একটা দোকানে খুব সুন্দর আলুর পরোটা বানায়, তো 4টে আলুর পরোটা আর 6টা বেবি নান, আর তার সাথে চিলি পনির। এগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ, একদম পেঁয়াজ রসুনও থাকে না এই রান্নার মধ্যে। তো সেই জন্যই আমরা রাত্রেবেলায় এই খাবারগুলো এনে একটু রবিবার দিন রাত্রেবেলায় এই খাবারগুলো খেলাম। আর চিলি পনিরটা পুরোটা নিলাম না, তার কারণ হচ্ছে আমরা যে পিসি শাশুড়ির বাড়ি গিয়েছিলাম, তো পিসি শাশুড়ির বাড়িতে আমাদেরকে আবার তড়কা বানিয়েছে পিসি শাশুড়ি, তো কিছুটা তড়কা দিল, আর তড়কার মধ্যে তো পেঁয়াজ রসুন ছাড়া তড়কা হয় না। তো সেই কারণে তড়কাটা পুরোটাই খেয়ে নিলাম, কারণ পরের দিন সোমবার, আমার তো নিরামিষ, শ্রাবণ মাসের সোমবার, তো সেই কারণে তড়কাটা খেলাম আর পনিরটা একটু রেখে দিলাম। তবে অনেকটা খাবার হয়ে গেছিলো, কারণ পিসি শাশুড়ির বাড়িতেও না অনেক কিছু খাই। কিছুদিন বৃষ্টি দেখিয়ে দেখিয়ে ব্লগ শুরু করেছি, আজকে রোদ দেখিয়ে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকেই ওয়েদারটা বেশ সুন্দর হয়ে আছে, দেখো আমাদের বাগানের দিকে চাতালের মধ্যে কত সুন্দর রোদটা পড়েছে, গাছগুলোর মধ্যেও রোদ পড়েছে। গাছগুলোর যেমন জল দরকার তেমনি তো রোদও দরকার, তাই না? আমাদের যেমনি জামা কাপড় শুকায় না, স্যাঁতস্যাঁতে লাগে বাড়িঘর, ওদেরও তো মনে হয় একটু রোদ পাই, যেন গাছের পাতাগুলো রোদ পেয়ে যেন পুরো সবুজ হয়ে গেছে। গুড মর্নিং। আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, সোমবার। সোমবার থেকে অনেকদিন পরে মনে হয় ব্লগটা স্টার্ট করলাম। সোমবার দিন না, প্রত্যেক সপ্তাহেই তো করি, কোনো না কোনোভাবে সোমবারটা ব্লগের মধ্যে থাকেনি। তো চলো, আজকে শ্রাবণ মাসের 3য় সোমবার, আর আমার ইচ্ছে ছিল যে একটা সোমবার আমি একদমই ভাত খাবো না, তো আজকেই ভাবলাম সেটাই করি। আজকে ভাবছি যে আর দুপুরবেলায় ভাত টাত খাবো না। দুপুরে কেন, সারাদিনই ভাত খাবো না, দুপুরেই যখন খাবো না, সূর্য থাকতে থাকতে যদি ভাত না খাই, তাহলে সূর্য অস্ত যাওয়ার পরেই বা কেন ভাত খেতে যাবো? কালকের জামা কাপড় পুরো ভিজে ডবডবে একেবারে, সব বাইরে একটু করে দিয়ে দিই, না তো শুকোবে না। কালকেরগুলোই শুকায়নি, আজ আবার কাচাকুচি ভিজিয়েছি। আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না, কেমন যেন ম্যাচ 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 করছে। কালকে রাত্রেবেলায় ওই যে খাওয়া দাওয়াটা দেখালাম, কালকে সানডে ছিল কিন্তু আমি কালকে কোনো ব্লগ করিনি, তো কারণ এতগুলো ভিডিও এমনিতেই স্টকে আছে, সেই জন্য আর বাড়াইনি। আর আজকে বাড়ি পুরো ফাঁকা, মনটাও আর কি ভালো নেই, সারাদিন বাড়িতে আজকে কেউ নেই। সেই ছেলে স্কুল গেছে, সেই আসবে হচ্ছে 2টোর পরে, 2:15। আর সঞ্জয় আজকে নেই, সঞ্জয় আজকে আউট অফ স্টেশন, ওকে শান্তিনিকেতন যেতে হয়েছে, বোনের ছেলেকে পৌঁছতে গেছে। ও এসেছিলো, ওর একটা পরীক্ষা ছিল, একদিনের জন্য এসেছিলো, তো ওরা বোনের বড় গেছে, 3জনা মিলে গেছে, বাইকে করেই গেছে। তা আমি বললাম তুমি একটু ভিডিও করো যদি পারো, তো অল্প স্বল্প, বেশি না। তো যাই হোক, কেমন করবে জানি না, তবে আমি ভিডিওর মাঝখানে সেগুলো দিয়ে দেবো। তো চলো, কাজকর্ম কিছু নেই, বাড়িতে যেন গার্জেন না থাকলে মনে হয় যেন বাড়িতে লোক না থাকলে কোনো কাজও থাকে না, ভালো লাগছে না। ফ্যানটা হালকা করে চালাই। সঞ্জয় ভোরবেলায় 5টায় উঠেছে, স্নান করেছে, তারপরে একদম ঠাকুরঘর, ওই সামনের ঘর সব কিছু ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করে ও একদম পুজো দিয়ে তবে বেরিয়েছে। ও পুজোটা দিয়ে দিয়েছে, তো আমার আর ঠাকুর ঘরে যেতে হবে না। আমরা যখন প্রথম দিন ওই বোলপুর গিয়েছিলাম, সেদিন ভোরবেলায় পুজো দিয়েই তারপরে বেরিয়েছিলাম, তো যাত্রা খুব ভালো হয় ঘর থেকে ঠাকুর পুজো দিয়ে বেরোলে। আমি বলেছিলাম একটু ধূপ অন্তত দেখিয়ে দিয়ে যাও, পুজোই দিয়ে ফুল দিয়ে পুরো পুজো দিয়েই গেছে। যে ফোন করেছিল, আর মোটামুটি 10 কিলোমিটার মতো মনে হয় রাস্তা বাকি আছে, ওরা বীরভূমে ঢুকে গেছে, ব্রেকফাস্ট করছে। চলো, অনেকক্ষণ বক করলাম, 5 মিনিট। চলো, আমাদের পরিচিত সেই হোটেল, যতবার এদিকে আসি এখানেই খাই। হচ্ছে
আবার এত ভিড় থাকে না, রাস্তা গাড়ি যাচ্ছে। খাবার চলে এসছে, নাস্তা। ঘুগনিটা কতবার পাওয়া যায়? ভাবি খাও, দেবো, খাবে না ভাবি? চলো খাওয়া শুরু করো। নামটা নিয়ে নিয়েছি। ভালো, মনোরম জায়গা। সুখের চুমুক। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, আবার যাত্রা শুরু। এই বাইকে করে দুবার হলো। আসানসোল থেকে বোলপুর হচ্ছে 100 কিলোমিটারের পর, তার মধ্যে 90 কিলোমিটার অলরেডি আমরা কভার করে নিয়েছি, আর মাত্র 10 কিলোমিটার বাকি আছে। আসছে আমাদের পার্টনারগণ, দীপু বাবু, বাপি। চলো চলো। কাজ নাই করতে করতে এত বেলা করলাম বসে বসে যে এখন প্রায় 12টা বাজছে, 3 মিনিট বাকি আছে। দিয়ে ডালিয়াটা খুঁজতে খুঁজতে ভাবলাম দেখি আবার ডালিয়া আছে কিনা, অনেকটাই তো আনা ছিল। দিয়ে এই ছোলা বাদামগুলো একটা কৌটোর মধ্যে খুঁজে পেলাম, কিনে রেখে দিয়েছি। তারপরে আর মনেও থাকে না, তো বর্ষাকাল তো কেমন জানি একটু মিয়ে গেছে, তাই একটু শুকনো খোলায় একটু করে নেড়ে নিচ্ছি। জিনিস থাকে ভুলেই যায়। আর এই যে ডালিয়া, তবে আগের দিন অনেকটা বানিয়েছিলাম, আজ অতটাও বানাবো না। আর মুড়িটা দেখো, 2 দিন ধরে এমনি করে রেখে দিয়েছি। আর মুড়িগুলো না, বর্ষাকাল তো মুড়িগুলোও নিয়ে যাচ্ছে। দেখো, ছোলা বাদামটা ভেজে নিয়ে এই শিশিটার মধ্যে রাখলাম, তাহলে দেখতে পাবো। আর এই বাদাম কটা দেবো ইয়েতে, এই ডালিয়াতে। ডালিয়া আর মুগের ডালটা ভালো করে ভেজে নিয়েছি। আর আরেকটা কীর্তি দেখো, কাজ নাই, কত কাজ বেড়েছে। আমি এই বালতিটার মধ্যে এক্সট্রা জিনিসপত্রগুলো আর কি ঢুকিয়ে রাখি। যে কী করতে, বালতিটার মধ্যে আমি দেখতে গেলাম, ও মুড়ি ঢাললাম, যে বাকি এক্সট্রা মুড়িটা এখানে রাখতে গেলাম। গিয়ে দেখছি এখানে সাদা তেলের প্যাকেটটায় বেশ কিছুটা তেল ছিল, যেটা এই বোতলটাতে ধরেনি, তো এখানে রেখে দিয়েছিলাম। এবার ভুলে গেছি, তার ওপরে জিনিস চাপা পড়ে এমনি গার্ডার বেঁধে রেখে দিয়েছিলাম, যে কতটা তেল বালতির মধ্যে। সমস্ত জিনিসপত্রগুলো তেলে হয়ে গেছে। এই কিশমিশ ছিল, ডার্ক সয়া সস, এগুলো পুরো তো ওপরটা প্যাকেটটা তেল মুছে সব রাখলাম। আর কর্নফ্লাওয়ারের প্যাকেটটাও পুরো তেলে একদম চুপচুপে হয়ে গেছে। ভিতরে কর্নফ্লাওয়ারটা ভালো আছে, তো কর্নফ্লাওয়ারটা কিছুতে ঢেলে রাখলে পাওয়া যাবে। আর এই তেলটা জানি না নেওয়া যাবে কি না, যদি নেওয়া যায় ওই পনিরটা একটু ভেজে নেব। সকাল থেকে কাজ নেই করে শুয়ে বসে কাটিয়ে এখন বেলা 1টা, এখন কাজের পাহাড়। এরপরে তাড়াতাড়ি করে স্নান করতে না পারলে, রান্নাটা না চাপালে দেরি হয়ে যাবে। আর ছেলেকেও তো একটু আনতে যেতে হবে সামনেটা থেকে, হয়তো একাই চলে আসতে পারবে, কিন্তু ভারী ব্যাগটা নিয়ে আসে তো, যদিও বা আমি বা সেই একই দূরে, তবুও যতটা হয় ও হাফ আমি হাফ যদি আনলাম তাতেও তো। মিউজিয়াম চত্বর, ওই যে ওই দিক থেকে আমরা এলাম, এটা মিউজিয়ামের আর একটা পার্ট। একই টাইপের স্ট্রাকচার, আলাদা করে বোঝার কিছু নেই। ভিতরে ঢুকলে তবে দেখা যাবে, তবে ভিতরে মোবাইল অ্যালাউ নেই। তবে রবীন্দ্রনাথের গাড়ি ফাড়িগুলো কোন দিকে, ওই দিকে দেখতে হবে না। চলো দেখি, দুর্ধর্ষ লোকেশন, যাচ্ছে এই দিক দিয়ে, দেখি কি দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি অ্যাজ ইট ইজ। সাইড থেকে অত স্পষ্ট বোঝা যাবে না। এটা অনেকেরই দেখা, অনেকেরই। আমি সেকেন্ড টাইম এলাম, কিন্তু অনেক বছর পর, 15-16 বছর বয়সে আসা। তারপরে
পুরো জায়গাটাই কাঁচ দিয়ে সিল করা আছে। বিশাল আকৃতি, বিশাল আকৃতির বট গাছ, অরিজিনাল গুঁড়ি বোঝা মুশকিল। এগুলোর একটা গুঁড়ির মতো হয়ে গেছে, আরও বড় হবে, এগুলোকে ঝুড়ি বলে। গাছের কাণ্ডগুলোকে সাপোর্ট করা হয়েছে, প্রকৃতির অদ্ভুত দান। এই ঝুড়ি না থাকলে বট গাছ দাঁড়াতেই পারবে না। এই যে গাছের ডাল কেটে, এই যে একটু এমনি করে নিই ক্যামেরাটা, এই যে গাছের ডাল কেটে অদ্ভুত একটা মূর্তি। এসব শান্তিনিকেতনই সম্ভব। আরও একটা দৃশ্য, এটা কিন্তু বেসিক্যালি একটা তীর ধনুক, কোনো গাছকে কেটে তৈরি করা হয়েছে। ভালো করে দেখলে বোঝা যাবে, বেশি কাছে গেলে বোঝা যাবে না। সত্যি মানে আকাশে বাতাসে এখানে শিল্প যেন ছড়িয়ে ছিটিয়ে আছে। সব গাছের গুঁড়ি কেটে শুকনো গাছ নষ্ট হয়ে যাচ্ছিল, সেই গাছগুলোকে দিয়ে সব শিল্পকলা। এগুলো কখনো বয়স হবে না। বাপি নিজের পোজ দিচ্ছে। ডালিয়াটা বসিয়ে দিয়েছি, 3-4টে সিটি পড়লো। এবার এটা নিভিয়ে দেবো, পরে দেখবো কেমন হয়েছে। আর এখানে পনিরগুলো ভেজে নিয়েছি, এখানে কিছুটা অল্প একটু এই ডালিয়ার মধ্যে দেবো, আর কিছুটা রাত্রে তরকারি করবো, তাই ভেজে একবারে রেখে দিলাম। বাইরে সমস্ত জলগুলো ভাবলাম এখনই তুলে রাখি, সন্ধ্যায় কখন আসবে না আসবে, কখন হয় 4-4:30 বেজে যাবে আসতে। ফোন করেছিল সবে 12:30টার সময়, সবাই একটা হোটেলে খাওয়া দাওয়া করছে, আমার নামের হোটেল। তো সেই তাও খেতে বলছে ইচ্ছে নেই, কারণ যে জলখাবারটা খেয়েছিল লুচি টুচি হচ্ছে, সেটাই এখনও পেট ভার। তাও আমার বোনের বর জোর করে আর কি খাওয়াচ্ছে। তো ভাবলাম আমি সব কাজগুলো করে রাখি, ও তো করে এসবগুলো। ও বাবা, ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল, একটুখানি তুলে নিলাম, বৃষ্টি থেমে গেল। আর দেবো না, কারণ 1:30টা বেজে গেছে। এরপর আমাকে অবশ্য এখন 8 ঘন্টা সময় আছে, কিন্তু মনটা মানে আনচান আনচান করছে আর কি, ছটফট করছে। ভাবছি যে ঠিক সময় যেতে পারবো তো, ঠিক সময় যেতে পারবো তো ছেলেটাকে আনতে, এই আর। আর কত কাজ বাড়লো, কাজ নেই করে সকাল থেকে দেখ। এই বালতিটা পুরো তো তেল হয়ে গেছিলো, এটাকে আবার ধুয়ে মুছে বসে করলাম। এই বালতির ভিতরে যেগুলো ছিল সেগুলো আবার সব সার্ফ জল দিয়ে, ভালো করে সার্ফ জল দিয়ে ধুলাম। এটা শুকালে তাহলে এই যে খাটের মধ্যে জিনিসগুলো রয়েছে, এগুলো সব এই বালতির মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। গরমে ঘেমে গেছি। ডালিয়াটা এবার একটু দেখবো, স্টিমটা হয়তো বেরিয়ে গেছে। দিয়ে পনিরগুলো মিশিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। একটু হাওয়া খাই, তারপরে হয়ে যাবে। আর সঞ্জয় ওদিকে খাওয়া দাওয়া করছে, বললামই আগে খাওয়া দাওয়া করছে। আমাদের এখন খেতে দেরি আছে, 2টো বেজে যাবে কম করে। দেখো পাউডার নিয়েছি, পাউডার নিতে আমার ভালো লাগে। একটা বেলা কেটে গেল, আমার মাথাটাও কেটে যাচ্ছে, কপালটা যাচ্ছে না। এই যে সোনালী হোটেল, আমরা বরাবর সোনালী হোটেল, আমরা বরাবর আসলে এখানেই খাই। খুব একটা খাওয়ার ইচ্ছা নেই আমার আজকে, সকালবেলা লুচি খেয়েছিলাম, অতি পেটটা ভরে গেছে, তবুও ভালো খাবার দাবার এখানে। দেখি ভাইরা ভাই ঢুকেছে, এটা বেশি দূর না, বোলপুর শান্তিনিকেতন থেকে বড় জোর 7 কিলোমিটার হবে।
এটা ফিরতি পথে রিটার্ন যাচ্ছে। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হবে। দেখি কি খাবার আছে। এই যে খাবার, অমলেট আসছে, ভেঙে পিন্ডি চচ্চড়ি করে দিয়েছে অলরেডি। আমি এখনো ভাঙিনি। লম্বা চালের ভাত, ঘি, লম্বা চালের ভাত হবে, ঘি, লেবু, ঘি দিয়েছে, লেবু দিয়েছে। এটা প্লেন, অ্যাকচুয়ালি খাবার কোনো ইচ্ছা নেই, জাস্ট কোনো রকমের খেতে হয়, খাচ্ছি। আর সে সঙ্গে একটা অমলেট বলেছি, ব্যাস হচ্ছে খাবার। ঠিক আছে, ওই যে ডিম ফাটানোর আওয়াজ আসছে। ঠিক আছে, দেখো ডালিয়ার খিচুড়িটা ঠিক এইরকম হয়েছে, একদম টাইট হয়ে গেছিলো। আমি আর একটু জল দিলাম, একটু নুন কম হয়েছিল, একটু নুনও দিলাম। আর এবারে পনিরগুলো ওপর থেকে দিয়ে দেবো। এইভাবে চাপা দেওয়া থাক, বেশি চাপা দিলে আবার সেই গরম হবে তো, ছেলেটা আবার খেতে পারে না গরম জিনিস, খুব একটা অনেক টাইম লাগাবে ঠান্ডা হতে। যাই 2টো বাজতে চললো, 1:55। ভাবছি এবার ছাতা নিয়ে যাবো কিনা, বৃষ্টির তো কোনো ভরসা নেই না, হয়তো দাঁড়িয়ে আছি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল না। সবসময় তো বাইরে থাকে না, খুঁজে পাই না কোথায় আছে। আসছে কোন দিকে ঢুকবে কে জানে, অনেক দিন আমি আসিনি তো। নামো, আঙ্কেলের ইয়ে ছিল, ওকে ঘরে বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসবে। আমি ভাবছিলাম যাই হোক তোর এক বন্ধু আর দুজন মিলে ওকে ছেড়ে দিয়ে যেত, শুধু শুধু আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম। ওদের প্ল্যান চলছিল, আঙ্কেল আমায় কোলে তুলবে, সুমু ব্যাগটা নেবে, বাড়িতে দাবি দিয়ে যাবে। বাবা সবুজ, ওদিকে দেয়াল সবুজ, সব সবুজ হয়ে গেছে। ফালতু আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম। কতক্ষণ ধরে জোর বেঁচে গেছি ওইখানে, যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ যদি বৃষ্টি একবার নামতো পুরো ভিজে যেতাম। ঘরে ঢুকেছি আর ঝম জমিয়ে বৃষ্টি নেমে গেছে, দারুণ জোর বেঁচে গেছি। বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তো বেশ রোদ রোদ ভালোই ওয়েদারটা ছিল। আর সন্ধ্যে এখন রাস্তায় বৃষ্টি যদি হচ্ছে তাহলে গাড়ি চালাতে অসুবিধা হবে। রেনকোট যদিও নিয়ে গেছে, তাহলেও জানি না কোথায় কোথায় বৃষ্টিটা হচ্ছে। ছেলেটা এসে থেকে বক বক করলে এখনো স্নান করেনি, স্নান করলে তবে আমরা খেতে বসবো। এই চিলি পনিরটা কালকেরটাই গরম করে নিয়েছি, আর এই যে ডালিয়া, একটু এই যে পনিরগুলো দিয়েছি। অনেক ডালিয়া মানে পনিরগুলো লাল লাল করে ভাজার চেষ্টা করেছি, কিন্তু লাল হলো না কেন কে জানি, 2 দিন ধরে ফ্রিজে রাখা ছিল তো, আনা ছিল তো। চলো খেয়ে নিই। সঞ্জয় বাইরে ডিমের মামলেট টামলেট সবই খাচ্ছে সোনালি হোটেলে, কিন্তু আমি ঘরে তো আর খাবো না, তাই আমরা নিরামিষই খাচ্ছি। আয় আয়। তো এই দুপুরের খাবার খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। আর আমি ভিডিও বানাইও নি, সঞ্জয়ের আস্তে আস্তে 4:30 বেজে গেছিলো, কিন্তু ও বাড়ি ঢোকেনি, ও একদম টিউশন যেখানে পড়ায় ব্যাচ সেখানে ঢুকে গেছিলো, কারণ ছাত্ররা সেখানে দাঁড়িয়েছিল। আর সঞ্জয় আর কিছু খায়ও নি, বাড়িতে এসে রাত্রেবেলাও কিছু খায়নি। তো চলো ভিডিওটা এখন শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।